দর্শক ফিরে আসলাম আবারও বিজ্ঞাপন বিরতির পরে। সো মিস্টার রাজ্জাক, এটা অবশ্যই একটা ডিটেলড আর কি, মানে আমাদের এটা খুব জরুরি দরকার ছিল আমাদের প্রাইভেট মর্টগেজ সম্বন্ধে অনেক কিছু ভ্রান্ত ধারণা থাকে এগুলো না জানবার জন্যে। সো এই ব্যালেন্সিংটা ভেরি ইম্পর্টেন্ট টু নো। মিস্টার রাজ্জাক, আমার প্রশ্ন থাকবে যে আপনার ডিসঅ্যাডভান্টেজগুলো কি একটা প্রাইভেট মর্টগেজের ক্ষেত্রে একটা বড়োয়ার পার্সপেক্টিভে কী ধরনের ডিসঅ্যাডভান্টেজেস আছে? ধন্যবাদ। আমি প্রথমে শুরু করব রেট অফ ইন্টারেস্ট নিয়ে। আমরা যে রেটটা দিচ্ছি সাধারণত আমি বলতে পারি যে 7% থেকে শুরু করে 8%, 9%, 10%, এবং ফর কাইন্ড ইনফরমেশন আমি কোনো কোনো ক্ষেত্রে আপনার 48-50% ইন্টারেস্টও দেখেছি। বিভিন্ন কনটেক্সট সেগুলি হয়েছে। অতএব রেটটা একটা বিশাল ফ্যাক্টর যেটা আমি বলবো যে অসুবিধার কারণ হতে পারে। তারপরে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে কিছু স্ট্রিক্টার রুল আছে, অর্থাৎ যিনি লোন দিচ্ছেন উনি খুব তীক্ষ্ণ নজর রাখছেন আপনার অ্যাক্টিভিটিসের উপরে, কী করছেন না করছেন অ্যাজ এ বরোয়ার। তো সেটা একটা বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেসব ডকুমেন্ট আপনি সাইন করছেন, অর্থাৎ মর্টগেজটা নেওয়ার জন্য যেসব কাগজপত্র আপনার সাইন করছেন, সেখানে অনেক স্ট্রিক্টার রুলস আপনাকে ইম্পোজ করা হচ্ছে আপনার উপরে, এবং তার প্রেক্ষিতে আপনাকে মর্টগেজ নিতে হচ্ছে, যেহেতু এখানে একটা কম্পালশনারি এলিমেন্ট আছে। তো এগুলি কিছু ফ্যাক্টর বিবেচনা করার মতো, যে জন্য আসলে আমি মনে করি যে এটা যদি কোনোভাবে এটাকে অ্যাভয়েড করা যায় সেটা নিঃসন্দেহে বড়োয়ারের জন্য একটা ভালো। মিস্টার রাজ্জাক, আপনি তো আমরা মূলত এই ইন্ডাস্ট্রিতে আছি, প্রাইভেট মর্টগেজ আমরা করছি। নর্মালি আমি যদি বলি, এখন মার্কেটে ফার্স্ট মর্টগেজ প্রাইভেটে যদি নিতে যাওয়া হয়, ইন্টারেস্ট রেট নর্মালি কেমন? ফার্স্ট মর্টগেজের ক্ষেত্রে 6% আমি বলবো যে লোয়ার এন্ডে আছে, আর উপর দিকে তো আসলে কোনো লিমিট নাই, শুধু ক্রিমিনাল রেট অফ ইন্টারেস্টের নিচে থাকতে হয়। তবে সাধারণত আমরা যেটা দেখি ফার্স্ট মর্টগেজের ক্ষেত্রে 6 থেকে শুরু করে 8+ এই ধরনের একটা রেঞ্জ থাকে। দর্শক, মিস্টার রাজ্জাক একটা কথা বললেন, আমি এই সূত্র ধরেই বলছি যে কানাডায় ল অনুযায়ী আমরা অনেকেই বলি যে 8% ইন্টারেস্ট, 10% ইন্টারেস্ট, অনেক হাই ইন্টারেস্ট, এগুলো নিচ্ছে কেন? আসলে কানাডার যে ল, তাতে ক্রিমিনাল ইন্টারেস্ট রেট বলে একটা রেট আছে, যেটা মিস্টার রাজ্জাক মেনশন করলেন। ক্রিমিনাল ইন্টারেস্ট রেট হলো 60%, অর্থাৎ একটা লেন্ডার লিগালি একটা প্রাইভেট মর্টগেজে 60% পর্যন্ত ইন্টারেস্ট কালেক্ট করতে পারেন, অ্যান্ড দ্যাট ইজ লিগাল বাই ল। সো আমাদের এই ধারণাটা একটু ভ্রান্ত যে অনেক টাকা চার্জ করে যাচ্ছে, এটা পারে কি পারে না। ইনফ্যাক্ট যে রেটে চার্জ করা হয় ক্রিমিনাল ইন্টারেস্ট রেট অনুযায়ী সে রেট কিন্তু অনেকখানি লো। মিস্টার রাজ্জাক, আপনি তো ফার্স্ট মর্টগেজের কথা বললেন। আমরা অনেক সময় সেকেন্ড মর্টগেজ নিই, যেটা আপনি একটু আগে মেনশন করলেন যে 10% ডাউন পেমেন্ট ফার্স্ট মর্টগেজ ইনস্টিটিউশনাল লেন্ডার দিচ্ছে, সেকেন্ড মর্টগেজ দিচ্ছেন একজন প্রাইভেট ল্যান্ডিং, অর্থাৎ সেটা সেকেন্ড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে নর্মালি ইন্ডাস্ট্রিতে এখন ইন্টারেস্ট রেটটা কেমন? সাধারণভাবে আমি যেটা দেখি 8 থেকে 12, 13, 14, 15, 8 থেকে 15 এই রেঞ্জটা আপনি ধরতে পারেন, মোটামুটি স্ট্যান্ডার্ড। আমি কিন্তু খুব, মানে যদিও 8 ভেরি রেয়ার, আমি কিন্তু প্রাইভেট মর্টগেজের সেকেন্ড মর্টগেজ ইনফ্যাক্ট আমি 10-এ খুব রেয়ার পাই, শুরুই হয় 12 থেকে, সামহার 20% পর্যন্ত চলে যায়। হ্যাঁ, খুব সহৃদয় যদি কোনো ইয়ে থাকে হয়তো অনেক সময় এটা হতে পারে, বাট আমি মার্কেট রেট আমি জানি না, আপনি হয়তো ইউকে ম্যাক্রোস, বাট নর্মালি আমি দেখেছি 12% থেকে নর্মালি শুরু হয় আর কি সেকেন্ড মর্টগেজ। হ্যাঁ, আসলে দিনের শেষে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে এই রেটের পুরো বিষয়টা হচ্ছে ম্যাটার অফ নেগোসিয়েশন, যে যত নেগোশিয়েট করে রেটটাকে ফিক্স করতে পারে। তবে আপনি যে স্কেলটা দিয়েছেন অবশ্যই এর মধ্যে সেটা ভ্যারি করে কোথাও না কোথাও। আচ্ছা, ধরুন এখন আরেকটা জিনিস আমাদের অনেক সময় প্রশ্ন শুনতে হয় যে বড়োয়ার বলছে যে আমি কেন দুইজন লয়ার কেন এখানে? তো আমাকে বলবেন যে প্রাইভেট মর্টগেজের রুলসটা কি ইনফ্যাক্ট, অর্থাৎ লয়ার পার্সপেক্টিভে আমি দেখেছি 2জন লয়ার লাগে, কখন 2জন লয়ার লাগে এবং কখন একজন লয়ার কাজ করতে পারেন? এখানে আসলে বুঝতে হবে যে আমরা লয়ার যারা কাজ করছি আমাদেরকে কতগুলি সেট অফ রুলস ফলো করতে হয়। তো ল সোসাইটি বলে একটা প্রতিষ্ঠান আছে যারা আমাদের লাইসেন্সিং অথরিটি, অর্থাৎ আমাদেরকে রেগুলেট করেন। তো
তো ল সোসাইটির কিছু রুলস আছে এবং মূলত এই রুলসগুলি সেখানে রেলিভেন্ট, অর্থাৎ ল সোসাইটির রুলস অনুযায়ী যদি সাম্প্রতিককালে অবশ্যই চেঞ্জটা হয়েছে, যদি টোটাল টাকার পরিমাণ, প্রিন্সিপালের পরিমাণ যদি 75,000 বা তার নিচে হয়, সেক্ষেত্রে একজন লয়ারের ডিসক্রিপশন আছে, উনি উভয় পক্ষকে রিপ্রেজেন্ট করতে পারেন, অর্থাৎ বড়োয়ার এবং ল্যান্ডারকে রিপ্রেজেন্ট করতে পারেন। আর যদি সেটা 75,000 উপরে হয়, সেক্ষেত্রে ল্যান্ডার লয়ার কোনো অপশন নাই, কোনো ডিসক্রিপশন নাই, অবশ্যই ওনাকে বলতে হবে যে আমি শুধুমাত্র ল্যান্ডারকে রিপ্রেজেন্ট করব এবং বড়োকে রিপ্রেজেন্ট করার জন্য অন্য একজন লয়ার প্রয়োজন হবে, এটা বাধ্যকর। দর্শক, যদি আমরা একটু সাম আপ করি এই ক্ষেত্রে যে আসলে এই রুলসটা কেন, আসলে রুলসটা করা হচ্ছে প্রাইভেট মর্গেজটা হলো অলওয়েজ হাই রেশিও মর্গেজ, প্রেজুডিস অনেক বেশি। এই কারণে ল সোসাইটি একটা রুলস ইম্পোজ করে দিয়েছে যে বড় অ্যামাউন্টের যদি প্রেজুডিস যেন না হতে পারে, অ্যাটলিস্ট দুজন লয়ার থাকলে ইন্ডিপেন্ডেন্ট লিগ্যাল অ্যাডভাইসটা দুজন লয়ার, অর্থাৎ বড়োয়ারের লয়ার বড়োয়ারের ফেভারে যা যা বলার বলবে এবং লেন্ডারের লয়ার লেন্ডারের জন্য দেখবে। সো এটা হলো মূলত একটা মানে কারণ হলো এই দুজন লয়ারের রিকোয়ারমেন্ট রাখা। অবশ্যই দুজন লয়ারের একটা কস্ট এর সঙ্গে রিলেটেড আমরা বুঝি, যেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অবভিয়াসলি বড়োয়ারের উপরে চলে আসে। বাট যদি কোনো কনফ্লিক্ট তৈরি হয় তাহলে কিন্তু এই ব্যালেন্সিংয়ে লয়ারের ফিটা তখন আর বড় ইস্যু না। ঠিক এই কারণে অনেক চিন্তাভাবনা করে এই রুলস রেগুলেশনগুলো করা হয়েছে যে 75-এর নিচে হলে একজন লয়ার করতে পারে, 75-এর ওপরে হলে মাস্ট দুজন লয়ারকে রিপ্রেজেন্ট করতে হবে। এবং আনফর্চুনেটলি বড়োয়ারকেই, শুধু ইনস্টিটিউশনাল না, ইনস্টিটিউশনাল প্রাইভেট সব ক্ষেত্রেই বড়োয়ারকেই সব কস্ট বেয়ার করতে হয়। মিস্টার রাজ্জাক, আমি ফিরে আসি আবারও প্রশ্নে। প্রাইভেট মর্গেজের ক্ষেত্রে যে স্ট্রিক্টার বললেন যে রুলস আছে, এই স্ট্রিক্টার রুলসগুলো কি প্রাইভেট মর্গেজের ক্ষেত্রে যেটা ইনস্টিটিউশনাল থেকে স্ট্রিক্ট? একটা তো হবে যে আমরা স্পেশাল কিছু রুলস করে দিচ্ছি, যে রুলসের আন্ডারে পুরো মর্গেজটা রান করবে, যেটা ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা দেখি যে কিছু লিনিয়েন্সি আছে, অর্থাৎ ওখানে রুলসগুলি করা হয় এবং সেগুলি গভর্নমেন্টের কাছে প্লেস করা হয় ফর দের অ্যাপ্রুভাল এবং তারপর সেগুলো ওরা ব্যবহার করে। আর প্রাইভেট লেন্ডিংয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রত্যেকটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যখন লোনটা ইনিশিয়েট করা হচ্ছে, তখন দুই পক্ষ নেগোশিয়েট করে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস ফিক্স করে এবং এই ক্ষেত্রে অবশ্যই বার্গেনিং ফুটিংয়ে অবশ্যই ল্যান্ডার উপরে থাকে, টার্মগুলি ওরা ডিকটেট করে দেন। অতএব সেই টার্মসগুলি বাই ডিফল্ট হার্শার হবে, শক্ত হবে বড়োয়ারের পার্সপেক্টিভ থেকে। এটা একটা বিষয়। আরটা হচ্ছে যে কোনো কারণে যদি ল্যান্ডার ডিফল্ট করে, অর্থাৎ সে ফর এক্সাম্পল একটা চেক ডিসঅনার হয়ে গেল, অথবা পেমেন্টের ক্ষেত্রে বিলম্ব হয়েছে, যে আমি লেট পেমেন্ট যেটা বলছি, সেক্ষেত্রে এর কনসিকুয়েন্সটা একটু সিভিয়ার এই অর্থে আমরা সাধারণত যেটা দেখি যে প্রায় $300 থেকে $500 পর্যন্ত কম্পেনসেশন হতে পারে ডিসঅনার অফ চেকের জন্য, যেখানে আমরা জানি যে একটা ডিসঅনার হলে পরে ব্যাংক কত চার্জ, ব্যাংকের ক্ষেত্রে হয়তো অনেকখানি কম। লেট পেমেন্টের ক্ষেত্রেও আমরা সেরকম দেখেছি, লেট পেমেন্টের ক্ষেত্রেও $300 থেকে $500 চার্জ করে। মানে এটা এক ধরনের ওয়ার্নিং বলা যায় টু দ্য বড়োয়ার, যে তোমাদের খুব সাবধানে রিমুভ করতে হবে। তার অর্থ হলো যে ইনস্টিটিউশনাল লেন্ডারের ক্ষেত্রেও ঠিক এই চার্জগুলো আছে, বাট প্রাইভেট লেন্ডারের ক্ষেত্রে চার্জের মানে কোয়ান্টিফিকেশন আমি যদি বলি প্রাইস ওয়াইজ, এটা মূলত একটু বেশি আর কি, ইনস্টিটিউশনাল লেন্ডার থেকে অনেক বেশি, সেই কম্পালশনটা রাখা আছে। আচ্ছা মিস্টার রাজ্জাক, আমি নর্মালি প্রাইভেট মর্গেজগুলো মানে টার্ম এবং টেনিয়রটা কত দিনের জন্য হয় নর্মালি? সাধারণত আমরা যেটা দেখি যে প্রাইভেট মর্গেজগুলো 1 বছরের জন্য 1 বছরের মেয়াদে করা হয় নর্মালি 1 বছরের মেয়াদে। আমি কিন্তু অনেক ক্ষেত্রে 6 মাসের মর্গেজও দেখেছি, ইভেন তার থেকেও কম দেখেছি। হ্যাঁ, এটা যেমন আমি মাত্র আজকে একটা মর্গেজ ডিসচার্জ করে আসলাম, এটা 11 দিনের জন্য করা হয়েছিল। তো এগুলো খুব স্পেশাল সিচুয়েশন, নর্মালি 1 বছরের জন্য করা হয়। আচ্ছা, এই 1 বছর সময়ের পরে আমার টাকাটা ফেরত দিতে হবে, দ্যাট ইজ দ্য রুলস। আমি যদি দিতে না পারি বা দেবার মতো আমি দেখে নিলাম, আমি 1 বছর নিয়েছি কিন্তু ঠিক আমার দেবার সঙ্গতি নেই, আমার এই ক্ষেত্রে বড়োয়ার হিসেবে কি করণীয়? আমি বলবো যে আপনাকে প্রথমে আগে দেখতে হবে যে আপনার ফাইন্যান্সিয়াল অবস্থানটা কী, এবং তার প্রেক্ষিতে ইমিডিয়েটলি আপনার যে লয়ার তার সাথে যোগাযোগ করতে হবে, এবং আপনার লয়ারের মাধ্যমে যিনি ল্যান্ডার লয়ার তার সাথে আপনি যোগাযোগ করবেন। এবং যদি
আর্থিক সংগতি না থাকে মর্টগেজটা পে অফ করে দেওয়ার, সেক্ষেত্রে রিনিউয়ালের একটা অপশন আছে, অর্থাৎ মর্টগেজটাকে রিনিউ করা যেতে পারে, সেটা 1 বছর হোক, 6 মাস হোক, 3 মাস হোক, যে সময়টা আপনার প্রয়োজন, অবশ্যই সেই অপশনটা খোলা আছে। যদিও মর্টগেজটা রিনিউ হবে কি হবে না সেটা অবশ্যই ল্যান্ডারের আমি যেটা বলি ডিসক্রিপশনের উপর নির্ভর করে। ধন্যবাদ। দর্শক, আপনাদের একটা কথা বলে রাখতে চাই, যারা প্রাইভেট মর্টগেজ বড় করেছেন, আপনাদের জানা উচিত যে অলমোস্ট অল প্রাইভেট মর্টগেজ যে প্রভিশনটা থাকে সেটা হলো আপনাদের রিনিউয়ালের জন্য কোনো নোটিশ দেওয়া হবে না, রিনিউয়ালটা অটো হয়ে যাবে। নর্মালি ইনস্টিটিউশনাল লেন্ডারের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নোটিশ দেওয়া হয় যে আপনি রিনিউ করতে চান কি না। যদি আপনাদের কোনো ডিফল্ট না থাকে তাহলে এই নোটিশটা নর্মালি ব্যাংক দিয়ে থাকে, আপনার কনসেন্ট নিয়ে থাকে এবং কনসেন্ট নিয়ে রিনিউয়াল করা হয়। প্রাইভেট মর্টগেজের কন্ট্রাক্টে কিন্তু নর্মালি বলাই হয়ে থাকে যে এই মর্টগেজটা হলো অটো রিনিউয়াল, অর্থাৎ আপনার একটা ফি অটোমেটিক রিনিউ হয়ে যাবে এবং সেটা অ্যাক্রু হতে থাকবে। সো যেটা মিস্টার রাজ্জাক বললেন, যে যদি আপনার সঙ্গতি না থাকে বা দিতে না চান 1 বছরের মাথায় সেই মর্টগেজটা ফেরত, তাহলে সবথেকে বুদ্ধিমানের কাজ হবে যে আপনার কন্ট্রাক্টটা আগে দেখা যে এটা অটো রিনিউয়াল কিনা, এবং সেটা ওয়েল ইন অ্যাডভান্স করা উচিত। যদি দেখেন যে হ্যাঁ অটো রিনিউয়াল, তাহলে আপনার কতদিনের মধ্যে মর্টগেজটা আপনি আসলে আরও 1 বছরের জন্য দরকার, বা আপনার আরও 15 দিন বা 1 মাসের মধ্যে পে করে দিতে পারবেন কিনা। যদি তাই হয় তাহলে আমার মনে হয় খুব এটা বুদ্ধিমানের কাজ হবে যে আপনার লয়ারের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করে লেন্ডারের সঙ্গে নেগোশিয়েট করা, যাতে আপনার অটো রিনিউয়াল ফিটা অ্যাপ্লিকেবল না হয়। এবং মিস্টার সিং একটা যে অ্যাড করতে চাই এখানে, অটো রিনিউয়ালের সাথে সবসময় কিন্তু একটা হায়ার রেট জড়িত থাকে, অর্থাৎ অটো রিনিউয়ালটাকে এখানে দেখা হয় কাইন্ড অফ পেনাল্টির মতো। কারেক্ট। যদি অটো রিনিউয়াল হয়ে যায় প্রাইভেট লেন্ডিংয়ের ক্ষেত্রে, সেক্ষেত্রে একটা হায়ার রেট ইম্পোজড, এবং সেটা অবশ্যই মর্টগেজ ডকুমেন্টে বলা থাকে। অতএব সেক্ষেত্রে আপনি যেটা বলেছেন আগে থেকে উদ্যোগ নেওয়া, নিঃসন্দেহে এটা অত্যন্ত বুদ্ধিমান একটা কার্যকর পদক্ষেপ। যদি বড়োয়ার পে না করতে পারে, তাহলে কি ধরনের স্টেপ নর্মালি লেন্ডাররা নেয় বড়োয়ার এগেনস্টে? এটা বড়োয়ারদের জানা উচিত, কারণ তাদের এটা এই অ্যাওয়ারনেসটা থাকা উচিত। রাইট। এখানে শুরুতে আমি যে কথাটা বলবো যে আমাদের আইনে বিভিন্ন ধরনের বিধান দেওয়া আছে। যদি একটা মর্টগেজ ম্যাচিউর হওয়ার পরে পেড অফ স্টেজে না যায়, তখন তার প্রতিকার কী হতে পারে, বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে আইনে। তবে যেটা সবচেয়ে বহুল প্রচলিত পদ্ধতি সেটা হচ্ছে পাওয়ার অফ সেল। অথবা আমরা যেটা করি, আমাদের প্র্যাকটিস হচ্ছে যে আমরা প্রথমে একটা নোটিশ পাঠাই বড়োয়ারকে বা বড়োয়ার লয়ারকে, নির্ভর করে সিচুয়েশনের উপরে, এবং ওনাকে বলা হয় যে অমুক তারিখে আপনার মর্টগেজ ম্যাচিউর হয়ে যাচ্ছে, আপনি পেমেন্টের ব্যবস্থা করেন, অথবা রিনিউয়ালের জন্য যদি আগ্রহ বোধ করেন রিনিউয়াল নিয়ে নেন। ওনারা যদি কোনোটা না করেন, তখন আমরা মর্টগেজ অ্যাক্টের আন্ডারে একটা নোটিশ সার্ভ করি, যে নোটিশ ওনাকে বলা হয় অমুক তারিখের মধ্যে ওনাকে পেমেন্টটা সম্পন্ন করতে হবে, এবং উনি যদি সেটা সম্পন্ন করতে ব্যর্থ হন, তখন আমরা পাওয়ার অফ সেলের প্রসেসটা শুরু করি, এবং যেটা খুব রিগরাস এবং অপমানজনক একটা পদ্ধতি। অপমানজনক তো বটেই, কারণ হলো এটা আসলে আন্ডার কম্পেলিং সিচুয়েশনে লেন্ডারকেও যেতে হয়। দর্শক, একটা জিনিস আমরা সবসময় শুনে থাকি যে আমি তো এটা কেন দেবো, এত হাই ইন্টারেস্ট কেন দেবো, আমি এই সমস্ত কস্ট কেন দেব। এই কেন প্রশ্নের উত্তরটা আসলে আমি একটু মিস্টার রাজ্জাক ওনার কাছে থেকে শুনতে চাই, যে আসলে প্রিভিটি অফ কন্ট্রাক্ট শব্দটা আমরা অনেক সময় শুনি, তো এই প্রিভিটি অফ কন্ট্রাক্ট আমরা ইউজ করি কেন এই রকম ক্ষেত্রে, আমরা বড়োয়ারকে উত্তর দেবার ক্ষেত্রে, যে অনেক কিছুই কন্ট্রাক্টে আছে, কন্ট্রাক্টে কি আছে না আছে, কন্ট্রাক্ট উইল প্রিভেইল, এটার অর্থটা কি? এটা একটা ভালো একটা প্রশ্ন। কেন ভালো প্রশ্ন? সেটা হচ্ছে যে আমরা যখন মনে রাখতে হবে দিনের শেষে, যে আমরা যখন একটা মর্টগেজ দিচ্ছি, এটা একটা কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ, বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট হতে পারে, এটা একটা লেন্ডিং কন্ট্রাক্ট। এবং যে কমিটমেন্ট আমরা প্রথমে সাইন করি, আমরা লাইটলি কখনোই দেখব না, যে কমিটমেন্ট আমরা সাইন করি, যারা ল্যান্ডার লয়ার পাঠিয়ে দেন আমাদের কাছে সাইন করার জন্য, সেখানে কিন্তু এই কন্ট্রাক্টের একটা কাঠামো তৈরি করা থাকে, এবং সেই কাঠামো ধরেই আমরা আগাই। তো পরবর্তীতে যদি কখনো এখন ল্যান্ডার যদি জিজ্ঞেস করেন কেন আমি হাই রেট দিচ্ছি, কেন এত রেট দিচ্ছি, কেন আমি লেট ফি $300 $500 দিচ্ছি, ওনার উত্তরটা কিন্তু পাওয়া যাবে এই কমিটমেন্টের ভিতরে। কারণ কমিটমেন্টটা হচ্ছে কন্ট্রাক্ট, যেটা উনি ইন্ডিপেন্ডেন্টলি ওনার লয়ার সহকারে সাইন করেছেন। যেহেতু উনি ইন্ডিপেন্ডেন্ট লয়ার সহকারে সাইন করেছেন, অতএব ওনাকে সেটা কমপ্লাই করতে হবে। এখন কথা হলো যে সেই কন্ট্রাক্টটা হার্শ হতে পারে, কিন্তু হার্শে যদি একটা পার্টিকুলার বেঞ্চমার্ক হিট না করে, ততক্ষণ পর্যন্ত ল ইন্টারভিন করবে না। সে ফর এক্সাম্পল, যদি এটা 60% রেট চলে যায়, তখন ল ইন্টারভিন করবে। আমাদের এখানে ল আছে যেটা
আমরা একটু আগে বলেছি ক্রিমিনাল রেট অফ ইন্টারেস্টের কথা, বাট আদার দ্যান দ্যাট যদি এই বার্গেনটা যদি আনফেয়ার হয় বা মানে যদি প্রেজুডিশিয়াল হয় বড়োয়ারের জন্য, বড়োয়ার খুব রেমেডি নাই, কারণ এখানে দুজন লয়ার কাজ করেছেন ইন্ডিপেন্ডেন্টলি, তার অপশন ছিল নট টু গেট ইনটু ইট, বাট যখন উনি ঢুকেছেন দেন হি হ্যাজ টু কমপ্লাই উইথ ইট। কারণ আমরা বলবো বা ল যেটা বলেছিল, দিস ইজ ইয়ার কমার্শিয়াল ডিসিশন। দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি।